এবারও তিনি আমাদের প্রার্থী হয়েছেন। আমরা তাকে স্বাগতের মাধ্যমে আজকে আমরা এই মঞ্চ আহ্বান করব। জগন্নাথ সরকার স্বাগতম। ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী জগন্নাথ সরকার স্বাগতম স্বাগতম স্বাগতম। ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী জগন্নাথ সরকার স্বাগতম স্বাগতম স্বাগতম। জগন্নাথ সরকার তুমি এগিয়ে চলো, তোমার সঙ্গে আমরা আছি। ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ। এইমাত্র আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন রানাঘাট লোকসভা মনোনীত প্রার্থী জগন্নাথ সরকার। তাকে কিষাণ মোর্চার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি যে কথা বলছিলাম আপনারা জানেন অনুব্রত মণ্ডলের কথা। অনুব্রত মণ্ডলের কি নেই, বাপুর ঘটনা পরে স্মরণ করিয়ে দেই। অনুব্রত মণ্ডল বাপু রাতের অন্ধকারে পুড়িয়ে শেষ করে দিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সব জেনেও চুপ করেছিল। তার একটাই কারণ, মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রলয় 2018 পঞ্চায়েত নির্বাচনে অনুব্রত মণ্ডল বীরভূমের মাটিতে রক্তে রাঙিয়ে দিয়েছিল। অনুব্রত মণ্ডল পঞ্চায়েত নির্বাচনে 42টি জেলা পরিষদের প্রার্থীকে একদম পুরো শূন্য করে দিদির হাতে উপহার হিসেবে তুলে দিলেন। জেলা পরিষদের সমস্ত প্রার্থী তৃণমূল কংগ্রেস জয়লাভ করলে আমাদের প্রার্থী সেখানে মনোনীত জোগাড়ে দেয়নি। তাই দিদি তার আদরের কৃষ্ণকে বলেছিল, বীরের সম্মান দিয়েছিল। আর সেই বীর কোথায়? আমি আপনাদের কাছে প্রশ্ন করছি, সেই বীর কিন্তু আজকে জেলে দিদি আর আদরের ভাই পার্থ চ্যাটার্জি আপনারা জানেন তিনি কে ছিলেন? তৃণমূল কংগ্রেসের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি। 108 কোটি টাকার মালিক পার্থ চ্যাটার্জি, 108 কোটি টাকার মালিক। আপনারা সকলেই জানেন এই সমস্ত দায়ভার কাকে নিতে হবে? পশ্চিমবাংলার সমস্ত দায়ভার নিতে হবে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আপনাদের কাছে তিনি তো বলেছিল 2016-2021 নির্বাচনে আপনারা আমাকে মনে করে প্রার্থীকে সমর্থন করবেন, তাহলে আমাদের 77% প্রার্থী আমরা পেয়েছিলাম, বাকি প্রার্থী আপনি পেয়েছেন। আপনি মুখ্যমন্ত্রী। আমি এই মঞ্চ থেকে আপনাকে অনুরোধ করছি, আপনার লজ্জা করে না মুখ্যমন্ত্রী পদ থাকতে পশ্চিমবাংলার মানুষের সঙ্গে আপনি প্রতারণা করেছেন, বেইমানি করেছেন। অবিলম্বে আপনাকে পদত্যাগ করতে হবে। অবশ্য পদত্যাগ করার দরকার নেই। 2024 লোকসভা নির্বাচনে, এই রানাঘাট লোকসভা নির্বাচনে আমাদের যে প্রার্থী জগন্নাথ সরকারকে 4 লক্ষ ভোটে দিয়ে আপনাদের জয়লাভ করাতে হবে। পাশাপাশি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে 400টি আসন তুলে দিতে হবে। এইটা আমাদের ভারতীয় জনতা পার্টির প্রতিজ্ঞা। আমাদের এই প্রতিজ্ঞা নিয়ে আমাদের ঘরে ফিরে যেতে হবে। আগামী 2024-এ যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী শপথ নেওয়ার পরে 2024-এ 15ই আগস্ট জাতির উদ্দেশ্যে লালকেল্লায় যখন ভাষণ দেবেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তখন আমাদের রানাঘাট সাংসদ জগন্নাথ সরকার সেই লালকেল্লার ভাষণে উপস্থিত থাকবে। এই আশা এবং বিশ্বাস থেকে আপনাদের সকলের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ। ভারত মাতা কি জয়। অনেক অনেক ধন্যবাদ দক্ষিণ সাংগঠনিক জেলা কিষাণ মোর্চার সভাপতি অমরেন্দ্র ভট্টাচার্য মহাশয়কে। আমাদের কাছে সময় সীমিত। ইতিমধ্যে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে আমাদের এই লোকসভা কেন্দ্রের মনোনীত প্রার্থী জনপ্রিয় সাংসদ মাননীয় শ্রী জগন্নাথ সরকার মহাশয়। ওনাকে অনুরোধ জানাবো ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। সবাইকে বলো भारत माता की जय। भारत माता की जय। সকলকে নমস্কার। দীর্ঘক্ষণ ধরে সভা চলছে। বীরনগর একটি ঐতিহ্যশালী শহর, যার ইতিহাস বহু প্রাচীন। সেই শহরের যে পথসভা, সেই পথসভায় সাংসদ হিসাবে কিছু কথা বলার প্রয়োজন, কিন্তু টাইম বেশি নেই, কারণ পারমিশন 9টা অবধি আছে। সেই অনুরোধে 5-10 মিনিট বাড়ে, তার বেশি বলা সম্ভব।
আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টি এমন একটি রাজনৈতিক দল যে দলটি সরকারে ছিল কংগ্রেস, যেটা স্বাধীনতার আন্দোলনকে কেন্দ্র করে নাম ভাঙিয়ে তারা সরকারে গেছিল, কিন্তু সেই কংগ্রেস কোন রাজনৈতিক দল ছিল। তাদের মূল উদ্দেশ্য ছিল ভারতবর্ষকে স্বাধীনতা এনে দেওয়া, একটা প্ল্যাটফর্ম। গান্ধীজি চেয়েছিলেন এই নামটা না রেখে নাম নতুন নামে নেওয়া হোক, কিন্তু নেহরু নামে সেটা কংগ্রেসে পরিণত করে। পরবর্তীকালে কংগ্রেস সংগঠনটা একটি পারিবারিক দলে পরিণত হয়। তার দুর্নীতি, তার তোষণ রাজনীতির বিরুদ্ধে শ্যামাপ্রসাদ মুখার্জি প্রতিবাদ করেছিলেন। তিনি শিক্ষিত ব্যক্তিত্ব হিসাবে এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের কনিষ্ঠ ভিসি ছিলেন। ভারতবর্ষের অন্যতম সেরা শিক্ষাবিদ হিসাবে ভারী শিল্প দপ্তরের মন্ত্রিত্ব পেয়েছিলেন। আর কংগ্রেসের যে তোষণের রাজনীতি ঠিক একই পথে চলছিল, যেহেতু রাশিয়া আর সেই দলকে একইভাবে চলত বামপন্থী দল, সাম্যবাদের সারা বিশ্ব জুড়ে প্রভাব। দুই দলের মধ্যে দিয়ে তিনি দল ছেড়ে দিয়ে নতুন ভারতবর্ষ গড়ার চিন্তা ভাবনা নিয়েছিলেন। আজকে মোদীজি সে ভারতের কথা বলছেন, সে ভারত নতুন ভারত। শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন যে ভারতবর্ষ চাই কোন ভারত? তোষণের ভারতবর্ষ নয়। ভারতবর্ষ হবে একটা দেশ থাকবে, আইন একটা থাকবে, একজন প্রধান থাকবে, আর সেই একটাই জাতীয় পতাকা থাকবে। আর সেই মানসিকতায় তিনি কাশ্মীর অভিযান করেছিলেন, 370 ধারা উচ্ছেদের কথা বলেছিলেন। আজকে আমরা দেখতে পাচ্ছি স্বামী বিবেকানন্দ চেয়েছিল নতুন ভারত বেরোনোর কথা। কৃষকের ভারতবর্ষ থেকে মুচি মুদ্রা ফরাস, কৃষকের লাঙল থেকে ঝুনঝুনওয়ালার উনুনের পাশ থেকে সেই প্রকৃত ভারত বেরিয়ে আসার আহ্বান তিনি করেছিলেন। আর সেই নরেন ছিলেন স্বামী বিবেকানন্দ। আজকের নরেন্দ্র দামোদর মোদী তিনিও একজন রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন, বিদেশের কাছে ভিক্ষা করে তার ভাষণ দিয়ে আমাদের ভারতবর্ষের চিন্তাধারার কথা বিশ্বে ছড়িয়ে পয়সা নিয়েছে আত্মের সেবায় রামকৃষ্ণ মিশন তৈরি করেছিলেন। আর একজন তিনি নিজে সন্ন্যাসী হতে গিয়ে রামকৃষ্ণ মিশনে গুরুর নির্দেশে তিনি দেশ সেবার কাজে ব্রতী হয়েছিলেন। একটু আগে আমরা শুনছিলাম, ভাষণ দিচ্ছিলেন যে নরেন্দ্র দামোদর মোদী একজন চা বিক্রেতা থেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী। আর তার কার্যকলাপ দেখে সারা বিশ্ব স্তম্ভিত হয়ে গেছে যে ভারতবর্ষ স্বাধীনতার 60 বছরে কিছু এগোতে পারেনি। দুর্নীতি, চুরি আর চুরি যতদিন গেছে একটা তোলাবাদের দল পরিণত হয়েছে কংগ্রেস, মানে তোষণবাদের দল। একটা পরিবারকে তুষ্টিকরণের জন্য কিছু লোক দালাল তৈরি করেছে। আজকে সেই শ্যামাপ্রসাদের সৃষ্ট দল, তাদের ইতিহাস বলছে আদর্শকে পরিত্যাগ না করে তারা দেশের জন্য দলের নামটাকে পরিবর্তন করে জনতা দল, সেই জনতা দল পরবর্তীকালে ভারতীয় জনতা পার্টি আমরা দেখেছিলাম জনসংঘ থেকে পরিবর্তিত হয়ে জনতা দল থেকে ভারতীয় জনতা পার্টি 1980 সালে 6 এপ্রিল। আর সেই দলটা আজকে মানুষের মধ্যে দ্রুত বিস্তার করেছে। আজকে পৃথিবীর সর্ববৃহৎ দল। শুধু তাই নয়, ভারতবর্ষকে পৃথিবীর 1 নম্বর দেশে পরিণত করার জন্য বিবেকানন্দ যে স্বপ্ন কন্যাকুমারিকায় বসে দেখেছিলেন যে ভারতবর্ষ ভারত জননী রূপে, জগৎ জননী রূপে প্রতিষ্ঠিত হতে চলেছে। আর সেই লক্ষ্য পূরণের জন্য নরেন্দ্র দামোদর মোদী দিন রাত পরিশ্রম করে চলেছে, পরিকল্পনা রচনা করছেন, বিদেশে সহযোগিতা করছেন। অনেকে ব্যঙ্গ করত তিনি বিদেশ ভ্রমণে যাচ্ছেন,
তিনি অন্য কোনো প্রধানমন্ত্রীর মতো বিদেশ ভ্রমণে যাননি। আজকে তিনি সারা বিশ্বের রাজনীতিটাকে নিয়ন্ত্রিত করে ফেলেছেন। আর তার রাজনীতির জ্ঞান, তার দেশের উন্নয়ন দেখে পৃথিবীর বিভিন্ন দেশ আজকে আসছে না। তিনি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী, খরার গুজরাটকে সেচের কাজে লাগিয়েছেন, কিভাবে পুকুর খনন করে পলিথিন দিয়ে খরা প্রবণ এলাকায় জল ধারণ করে সেই জল দিয়ে সেচের কাজ লাগিয়েছেন। যেখানে বিদ্যুতের তার পৌঁছানো সম্ভব না, সেখানে হাওয়াকে কাজে লাগিয়ে বিদ্যুৎ অর্থাৎ টারবাইন ঘুরিয়ে হাওয়ার সাহায্যে বিদ্যুৎ উৎপাদন, সোলারকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করে আজকে সারা বিশ্বের কাছে এক অনন্য পরিচিতি গুজরাটের কথা তিনি তুলে ধরেছেন। আর সেই গুজরাটের রাজনীতি করে। আর ভারতীয় জনতা পার্টি এমন দল, শুধু রাজনীতি বোঝে না, উন্নয়ন বোঝে। আর শুধু উন্নয়ন করলে হবে না, সুশাসন বোঝে। তাই গুজরাটকে তিনি যেমন সুশাসন দিয়েছেন, উন্নয়ন করেছেন, তাই তিনি ভারতবর্ষের রাজনীতি করেননি। 2014 সালে সেই নরেন্দ্র দামোদর মোদীকে অনেক বদনাম নিয়ে তাকে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর পদে বসানোর জন্য প্রার্থী ঘোষণা করে ভারতীয় জনতা পার্টি বুকের দম দেখিয়েছিল। আর 56 ইঞ্চি ছাতি সেদিনকে দিল্লির মসনদে বসে বলেছিল, আমি শুধু হিন্দু সমাজের জন্য কাজ করবো না, ভারতবর্ষের 130 কোটি মানুষ এখন ছিল, 130 কোটি মানুষের আমি উন্নয়ন করব। তিনি মুখে বলেননি। আমাদের ভারতবর্ষের মানুষের যে চিন্তাধারা, বৈদিক চিন্তাধারা, উপনিষদের বাণী, সেই বাণী বলছে সর্বভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখো মা ভবেৎ। সকলেই সুখী হন, সকলেই নিরাময় হন, কেউ যেন দুঃখ ভোগ না করেন। তাই তিনি হিন্দুত্বের প্রস্তার লড়াই হয়ে যখন ক্ষমতায় বসলেন, তখন খ্রিস্টান মুসলিম সংখ্যালঘু মানুষ মনে করেছিল নরেন্দ্র দামোদর মোদী তো শুধু হিন্দুদের জন্য করবে। তিনি এই বাণীকে অবলম্বন করে, উপনিষদের বাণীকে অবলম্বন করে তিনি স্লোগান 3টি শব্দের তৈরি করলেন, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা পরবর্তীকালে বিকাশ, পরবর্তীকালে সবকে প্রয়াস। এ হচ্ছে নরেন্দ্র দামোদর। আর তিনি যত প্রকল্প রচনা করেছেন বাস্তবায়নের জন্য, কালো টাকা বন্ধের জন্য, নোট বন্দি করেছেন, সমস্ত মিডিয়া কি দেশ কি বিদেশ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেও আজকে জনগণের মন থেকে কেউ মুছে ফেলতে পারেনি। যত নির্বাচন হচ্ছে, নরেন্দ্র মোদীর প্রভাব, তার কাজের ফল দীর্ঘমেয়াদী হচ্ছে। তাই তিনি যেখানে যান সবাই মোদি 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 বলে আওয়াজ করেন। তিনি তার জন্য গর্বিত না। আজকে মোদি মানে ভারতবর্ষের মাথা, মোদি মানে ভারতবর্ষের সম্মান। তাই আমরা দেখি যখন বিদেশ সম্মেলন হয়, আজকে আমাদের দেশে যে বিদেশিরা এসে সম্মেলনে যোগ দিল, G20 সম্মেলনে, কোন দেশের প্রধানমন্ত্রী অন্য একটি দেশে, ভারতের মতো দেশের প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে গর্ব অনুভব করছেন। কেউ হ্যান্ডশেক করতে পারলে আজকে তারা ধন্য মনে করছেন। কেউ আমেরিকার প্রেসিডেন্টকে খোঁজে না, অন্য প্রেসিডেন্টকে খোঁজে না। এখন ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে মিলিত হওয়ার জন্য বিশ্ব বরেণ্য দেশের রাষ্ট্র নেতারা তারা আশা কামনা করে অপেক্ষায় থাকে। তাই মোদীর নেতৃত্বে আমরা এবার 2024-এর নির্বাচন, মোদীজি এবার আমরা 2014 সালে যে সংখ্যা চেয়েছিলাম তার চেয়ে বেশি পেয়েছি, 19-এ আরো বেশি পেয়েছি। এবার আমরা বলেছি বিজেপি একা 370 ধারা উঠিয়েছে বলে আমরা চাইছি কমসে কম বিজেপি এককভাবে 370টি সিট পার্লামেন্টে যাক। আর আমরা সবাই মিলে, এনডিএ মিলে বলছি এইবার 400 পার। আর রানাঘাটের লোক বলছে এইবার 4 লাখ পার, অর্থাৎ এখানে 4 লাখ ভোট। শুনে আশ্চর্য মনে হয়। তাদের যখন তৃণমূলের প্রার্থী ঘোষণা হলো, দ্বিতীয় দিনে আমাকে রাতের 9:30 নাগাদ আনুমানিক একজন বন্ধু ফোন করলেন মাঝদিয়া থেকে। আমাকে ফোন করে বলছেন
যে এমপি জগন্নাথ স্যারকে দিন। আমি বললাম আমি নিজেই বলছি। বললো আপনি জগন্নাথ সরকার? হ্যাঁ। আপনারা ভুল বলছেন কেন? আমি কি ভুল বললাম? বললাম ওই 4 লাখ করছেন কেন? তাতে অসুবিধা কি আপনার? আমরা 15 দিনের প্রচারে জনতা ইতিহাস তৈরি করে আমাকে পার্লামেন্টে পাঠিয়েছে। আমি সিএ চালু করার সওয়াল তুলেছি পার্লামেন্টে, প্রথম নিঃশর্ত নাগরিকত্বের যেমন দাবি তুলেছি, 370 দ্বারা উচ্ছেদ করেছে, সুশাসন দিয়েছে, ভারতবর্ষকে বিকশিত ভারতে পরিণত করেছে। একাধারে তৃণমূল চুরি করে জেলে যাচ্ছে, সন্দেশকালীর মতো ঘটনা ঘটিয়ে দিচ্ছে, মা বোনের ইজ্জত লুট করছে। আজকে আমরা নিশ্চিতভাবে 4 লাখ পার করবো বলেই আমরা 4 লাখ বলেছি। তা বলছে না ভুল বলছেন। আমি ভুল বলছি, আপনার 8 লাখ বলুন না কেন? আপনার 8 লাখে দিতেন, জনতা বিশ্বাস করলে আপনাদের ভোট দেবে না? বলছে না এরকম বলছেন কেন? আমি তৃণমূল থেকেই বলছি। আমি তৃণমূল থেকে বলছেন তাতে কি হয়েছে? বলছে না আমরাও ভোট দেবো, সেই জন্য ওটা 6 লাখও হতে পারে, মিনিমাম 5 লাখ হবে। তাকে বললাম নমস্কার আপনাকে, আপনারা দিলে ভোট তো দেবই। আসলে দেখুন, গদ্দারকে মির্জাফরকে কেউ কোনোদিন বিশ্বাস করে না। নবাবের সঙ্গে বেইমানি করে মসনদের লোভে তিনি গেছিলেন, মসনদে বসেছিল, ইংরেজও তাকে বিশ্বাস করতে পারেনি, ক্লাইভ লয়েডও তাকে বিশ্বাস করতে পারেনি। বিশ্বাস করেছিল, সেই জন্য আবার বক্সারের যুদ্ধ হয়েছিল, পলাশির যুদ্ধের পর। আর সেই যুদ্ধে মির্জাফরের পতন হয়েছিল, তাকে হত্যা করা হয়েছে। তাই আজকে ডুবন্ত একটা দল তৃণমূল কংগ্রেস একাধারে জেল যাত্রা, চুরি করছে, চুরি আর চুরি, কেন্দ্রীয় প্রকল্পের চুরি, সর্বত্র চুরি, পায়খানা পর্যন্ত খেয়ে ফেলেছে। ঘর বাড়ি, ইট বা কালি, ইট বালি কাঠ, গরু পাচার, কি খায়নি কাঠমানি, লোকে বলে গরিবের স্বচ্ছ ভারতের পায়খানা পর্যন্ত খেয়ে ফেলেছে। এখন আবার নাকি পিঠে বানানোর নাম করে শাহজাহান তৈরি হয়েছে। সেই শাহজাহানের দলে অনেকের নাকি নাম লেখানো শখ হয়েছে, নাকি পিঠে খাবেন। তাই আমাদের দলের গদ্দার, যিনি কোনোদিন রাজনীতি না করে বিধায়ক হয়েছেন, জনতার সঙ্গে বেইমানি করে তিনি পিঠে খাওয়ার নাকি লোভে শাহজাহানের দলের নাম লিখিয়েছেন। আসলে রবীন্দ্রনাথ বলেছিল, পেটে খেলে পিঠে সয়, আর পিঠে খেলে পেটে সয় না। কি সয়? পিঠে খাওয়ার লড়ে যারা যাচ্ছে তারা সহ্য হবে না, শাহজাহানেরও সহ্য হয় না, পিসি বাঁচাতে পারেননি। চেষ্টা করেছিল পুলিশ দিয়ে, আজকে শান্তিপুরে করমচাপুর বলে একটি জায়গায় মা বোনেদের ওপর এইরকম আর এক নতুন শাহজাহান তৈরি হচ্ছে। শান্তিপুর থানার পুলিশের মদতে হচ্ছে। মা বোনেরা একাধিকবার কেস করেছে, ওরা জানে না রিসিপ্ট নিতে হয়, জিডি নাম্বার নিতে হয়, জেরক্স কপি সই না করে জিডি নাম্বার নিয়ে একটা জিডি নাম্বার দিয়েছে, কি আসল তার জেরক্স কপি দেয়নি, একটা নাম্বার দিয়েছে জেরক্স কপি দেয়নি। আর কোথায় কি করেছে যে জেরক্স কপি দিয়েছে, কোনো নাম্বার দেয়নি। উল্টো তাদের ভয় দেখানো হচ্ছে, কাউন্টার কেসের খেলা দেখানো হচ্ছে। আরেক সঙ্গে জড়িত শান্তিপুরে তৃণমূল নেতা ওসি সুব্রত মালাকার, তিনি তৃণমূলের হয়ে প্রচার করতে বলেন মিডিয়াকে। এইরকম গরিব কাজ করেও তৃণমূল তাকে ওসি বানিয়ে লজ্জা। তিনি মিথ্যা কেসে বিজেপি কর্মী আক্রান্ত হলে একটা মিথ্যা কেসে সর্বত্র বাংলা জুড়ে চলছে একই কেস, কাউন্টার কেস বানিয়ে যায়, কিন্তু আসল কেসটা ঠিক মতো ধরে না শান্তি। এই হচ্ছে তার কাজ। তাই আমরা গিয়ে দেখলাম মিডিয়ার সামনে তারা মুখ করছে, মায়েরা সেই লজ্জার কথা বলতে বাধ্য হচ্ছে। অর্থাৎ শাহজাহানে উৎসাহিত হওয়ার মূল কারণ কিন্তু আমাদের বাংলার মুখ্যমন্ত্রী। তিনি গত নির্বাচনে বলেছিলেন আমরা বাংলার মেয়েকেই চাই। তা আমরা বাংলার মেয়ের ইজ্জত কেউ বিকিয়ে দিতে চাই না সেই বাংলার মেয়ের কাছে। তাই বাংলার মেয়েকে
আর এবার বাংলার মানুষ চাইছে না, বাংলার মানুষ বাংলার মেয়েকে এবার হটাতে চাইছে। তাই যত সার্ভে আসছে 25-এর ওপর বিজেপি সিট পাচ্ছে। এই অবস্থানকে বাংলা আমরা দেখেছি। কেন এই কথা বলতে বাধ্য হচ্ছি? কোন ইতিহাস থেকে বানিয়ে গল্প করছি না। আমরা দেখেছিলাম যখন পার্কস্ট্রিট কাণ্ড ঘটে, মমতা ব্যানার্জি বলল মহিলার চরিত্রের দোষ আছে, তিনি খদ্দেরদের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন বলেই গন্ডগোলটা হয়েছে। কিন্তু দৈমন্ত্রী সেন মেরুদণ্ড আওলা পুলিশ অফিসার ছিলেন, মহিলা হল। তিনি তদন্ত করে প্রমাণ, সিসি ফুটেজ দেখে প্রমাণ দেখিয়ে দিলেন আসলে মহিলার চরিত্রের দোষ নয়, দোষ এর সঙ্গে জড়িয়ে তৃণমূলের নেতা ব্যবসাদার তারা জড়িয়ে। আর তার ফলস্বরূপ দৈমন্ত্রী সেনকে সেদিনকে ডিমোশন দিয়ে উত্তরবঙ্গে পাঠিয়ে দিয়েছিল। তাই ধর্ষকরা উৎসাহিত হয়ে একের পর এক কামদুনি, দেগঙ্গা, বেতুয়া, হাঁসখালি যত সময় হয়েছে মমতা ব্যানার্জি আসামিদের পক্ষে সওয়াল করেছেন। কখনো শাস্তির কথা বলেও শাস্তি তিনি দিতে পারেননি। এই হচ্ছে বাংলার মেয়ের কাজ। আজকে তিনি মায়েদের ইজ্জতের দাম নির্ধারিত করেছে। তাই এই রকম মুখ্যমন্ত্রী ক্ষমতার জন্য যত নিচে নামা যায় তিনি নামছেন। তাই বাংলার মানুষ এটা চায় না। তাই তাকে হটানোর জন্য আজকে মানুষ জোটবদ্ধ হচ্ছে। বিজেপির পক্ষে মানুষের বিশ্বাস বাড়ছে। আর কেন্দ্রীয় প্রকল্প যেভাবে চুরি করে তারা খেয়েছে, আমি এই বিষয়ে কয়েকটি কথা বলব। এই ব্যাপারে তো দেখুন সরকারের নিন্দা করে আমাদের কাজ নয়, কিন্তু করতে বাধ্য হলাম। আজকে একটা জিনিস মনে করুন, আমি সাংসদ হিসাবে কি করেছি। পার্লামেন্টের নাগরিকত্বের যেমন আইন পাস করাতে পেরেছি, এবং সবচেয়ে বড় করোনার মধ্যে আমরা 5 বছরের মধ্যে 2 বছর কাজ করতে পারিনি। আমি কিন্তু থেমে থাকিনি, করোনার ভয়ে ভীত ছিলাম না। আমি করোনার শিবিরে যারা হোম কোয়ারেন্টাইনে রাখা হচ্ছিল শিবিরের মানুষকে পর্যন্ত দেখতে গেছি। কেউ ভয়ে তখন শিখছে, কেউ যায় না। আমি গেছি বলে আজকে মমতা ব্যানার্জি সরকার আমার বাড়িতে রাত 3টের সময় দরজায় দিয়ে স্বাস্থ্য দপ্তরে চিঠি ধরিয়ে বললেন আপনাকে হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। কেন? আমি করোনা রোগীদের শিবিরে দেখতে গেছি। আর আমি বলেছিলাম এই অবৈধ আইন আমি মানব না। কারণ একই সঙ্গে ওই নবদ্বীপের চেয়ারম্যান গেল দলবল নিয়ে, আমি তো একা একা দূরত্ব বজায় রেখে গেছি। তিনি যখন গেলেন, আমি গেছি বলে আমি ফিরে আসছি শুনে তিনি দলবল নিয়ে ঢুকলেন। তার বিরুদ্ধে কেন নোটিশ করেননি? আমি আইন কি বিজেপির এমপির জন্য আলাদা আর তৃণমূলের চেয়ারম্যানের জন্য আলাদা হতে পারে? জবাব দিতে পারি। তাই আমি মানিনি। তার জন্য আমি প্রতিদিন করোনার রোগীদের বা শিবিরে গেছি। আমাকে 17খানা কেস দিয়েছে করোনার নিয়ম ভাঙার জন্য। কিন্তু দুর্ভাগ্য একজন প্রতিপক্ষকে দেয়নি। বাংলার মধ্যে একজনের করোনার নিয়ম মেনেছে, সে হচ্ছে জগন্নাথ সরকার। কিন্তু করোনার নিয়ম ভাঙতে গেলে আর একজনা ভাঙে। দুজনা কাছাকাছি না আসলে নিয়ম ভাঙা হয় না। তাই আমার সঙ্গে আর কে ভেঙেছিল তার নাম কেসে নেয়। আমাকে হয়রানি করার জন্য কেস দেওয়া হয়েছে। তেমনি সত্যজিৎ মার্ডারে আগে তদন্ত করে যখন জেলা সভাপতি ছিল কিছু পেল না, আমি যেই এমপি হয়ে গেলাম একই প্রশ্ন করে সিআইডি বললো স্যার কিছুই পেলাম না, আমাকে জুড়ে দেওয়া হলো বাধ্য হয়ে। লাস্টে বললো স্যার আমার চাকরি রক্ষা করতে হবে, কিছু করার নেই, আপনাকে কেসটা দিলাম, কিছু হবে না কিন্তু আপনাকে হয়রানি তো করা যাবে। এই কারণে কেসটা দিতে আমি বাধ্য হলাম। মনে করবেন আজকে আমাকে এখনো কেসে যেতে হয়, কিন্তু একাধিকবার সিআইডি তদন্তের সামনে গেছে, আমি কিন্তু ভয় পাই। তাই আমাকে কেসের ভয় দেখিয়ে হয়নি, কেনার চেষ্টা হয়েছে, হয়নি। তাই অভিষেকদের পিসেরও জ্বালা, ভাইপোরও জ্বালা।
রানাঘাটে এসে তার এই পরাজয় মানতে পারে না। সারা বাংলায় এখানে তৃণমূলকে নীল করার একজনই কারিগর নাকি, সে নাকি জগন্নাথ সরকার। সেই জন্য আমাকে তার খুব দরকার। সেই জন্য 5,000, 5 কোটি, 10 কোটি, 15 কোটি, বললো 20 কোটি দেবো। তাতেও যখন বিক্রি হয় না, বললো আপনার কত কোটি চাই, আমি কর্পোরেট কাছে দল করবো, আপনাকে আমি ভালো জায়গা দেব, আপনার সমস্ত কেস মিটিয়ে দেব, ছেলেকে প্রতিষ্ঠা দেব, আপনার কত কোটি চাই। আনন্দে আমি বিক্রি হওয়ার জন্য জন্মাইনি। আর একটা শূন্য দিলেও হবে না। তাই যাদের লোভ আছে তারা যাবে। আজকে নদিয়া জেলায় নয়, আমি রাজ্যের দায়িত্ব নিয়ে একটা পদ নিয়ে কাজ করতে পারতাম, কিন্তু আমার মনে হয়েছে আমি যেখানে বাস করি সেখানে যদি দুর্বল থাকে রাজ্যের নেতা হয়ে কোনো লাভ নেই। তাই এই জায়গায় শক্ত করার জন্য বুথ থেকে শুরু করেছি। আর বুথ থেকে আস্তে আস্তে জেলা কমিটির সদস্য অনেকেই গ্রামে পুরনো যারা আছে আমার উপর কিভাবে অন্যায় করা হতো, বক্তৃতা দিতে দেওয়া যেত না। যদি বক্তৃতা দিত সেই সভাপতিকে, মন্ডল সভাপতিকে সরিয়ে দিত। আমি যদি সবাই যেতাম, আমার বিরুদ্ধে, আমার নাম না নিয়ে বিরুদ্ধে বলা হতো। আজকে যারা এটা করতো তারা আজ নেই, আমি কিন্তু আছি। দলটা করছি দেশের জন্য, দশের জন্য, সমাজের জন্য, নিজের জন্য। তাই আমাকে কেনা যাবে না। তাই জনতার সঙ্গে আছি। যখন এখানে থাকি প্রতিদিন 5টা, 6টা, 7টা করে প্রোগ্রাম করি। 5টা বছর করোনা মানিয়ে কাজ করে চলেছি। উন্নয়ন যা করেছি, প্রথমে 2000 লাইট দিয়েছি, 75% অর্থ কেন্দ্র অনুদানে এনে 25% অর্থ আজকে দিয়েছি গ্রামে গঞ্জে, যেখানে বিদ্যুতের লাইট পৌঁছানো সম্ভব না সেই জায়গায় দিয়েছি। এটা যেমন দিয়েছি, বনগা ডবল লাইন রেলওয়াতে খুঁজে দেখুন, চিঠিপত্র সব আমার করা, ডবল লাইন হয়েছে। ইস্টার্ন রেলওয়ে সমস্ত ট্রেনকে 12 বগি করার ব্যবস্থা আমার করা। শিয়ালদায় 4টি প্ল্যাটফর্ম ছোট ছিল, ডিআরএস বিল্ডিং ওপারে যাত্রী সে হচ্ছিল না, আর সেটা করার ব্যবস্থা আমার করা। আমি ওই রেলওয়ে বোর্ডের চেয়ারম্যানকে বলেছিলাম, জনগণের কোটি কোটি টাকা খরচ করে প্ল্যাটফর্ম করলেন, 12 বগি ট্রেন কেন সব হলো না? এত ভিড়, মানুষ উঠতে পারে না। কৈফিয়তে জবাব দিতে পারেননি বলে তদন্ত করে দেখলেন 4টি প্ল্যাটফর্ম আটকে যাচ্ছে বলে হচ্ছে না। আর সেটা তিনি অর্ডার দিলেন। সেই অর্ডারটা প্ল্যান আমার হাতে রেলমন্ত্রী গেছে, সেই প্রজেক্ট পাস করেছি। তার সমাপ্তির পথে 12 বগি চলবে। এটা আমার করা, জেনে নিন। আর দেখুন, নবদ্বীপ পর্যন্ত রেল লাইন পাস হয়েছে, পুলিশ উচ্ছেদ করার দায়িত্বে থাকে, আর পিএফ পারে না, গুলি চালানোর অর্ডার তাদের নেই। তাই রাজ্য পুলিশ, ডিএম, এসপি, এসডিও যদি ওই রেল লাইনকে যদি উচ্ছেদ মুক্ত না করে তখনই ট্রেন চালানো সম্ভব না। ফ্রি পেয়েছিলাম আমঘাটা পর্যন্ত। আমি জিএম বা ডিআরএম কে বললাম, যেটুকু পেয়েছেন ওটুকু বেদখল হয়ে যাবে, অতএব অতি সত্বর ট্রেন চালানোর ব্যবস্থা করুন। রেলমন্ত্রীর নির্দেশ পেয়ে সেটা গত 27 তারিখে তার ট্রেন চলেছে, আপনারা সকলেই জানেন। এবং 12 বগিও চলবে। ভারতবর্ষের মধ্যে কৃষক স্পেশাল, আমি যুক্তি দিয়ে কথা বলে আদায় করে নেওয়ার দম দেখাতে পারি। আমি বললাম, রেল স্পেশাল মমতা ব্যানার্জি রেলমন্ত্রী হয়ে চালাচ্ছেন ঠিক, মেয়েদের সেফটির জন্য রেল স্পেশাল দরকার, কিন্তু কৃষকরা তাদের পণ্য নিয়ে যেতে পারে না। 70 থেকে 80% এখন ভারতবর্ষের মানুষ কৃষক। তারা ভ্যান্ডার ক্যামেরায় জায়গা হয় না বলে সাধারণ পাবলিকের কামরায় তাদের মাল রাখে, যাতায়াতের নামতে পড়ে যায়, অ্যাক্সিডেন্ট ঘটে। কেন কৃষকের মাল নেওয়ার জন্য 2-1টি স্পেশাল ট্রেন চলবে না? তাই ভারতবর্ষের মধ্যে প্রথম কৃষক স্পেশাল ট্রেন রেলমন্ত্রী অনুমতি দিয়েছে, পতাকা নেড়ে আমি চালু করেছি, যা রেল মন্ত্রী হয়ে করে আমি সাংসদ হয়ে। এবং দেখুন, তাঁতিদের জন্য আইটি হাব পুরিয়ায় 65 কোটি টাকা ব্যয় হয়েছে। নবদ্বীপে ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য একটা হসপিটাল
করোনার সময় দেওয়া হয়েছে 100% কেন্দ্রীয়, সাধারণত স্বাস্থ্য কেন্দ্রগুলো 60% টাকা দেয় কেন্দ্র, 40% রাজ্য। এটা 100% কেন্দ্রের টাকায় হয়েছে। দিদি কন্ট্রাক্টররা নীল সাদা রং করেছে। এখনো উদ্বোধন করলে সাংসদকে ডাকতে হবে, কারণ তাদের আনা কেন্দ্রীয় প্রকল্প, তাই এখনো ভোটের আগে উদ্বোধন করতে পারেনি, কিন্তু করতে তাকে হবে একদিন না একদিন। আর আমিও সহজে ছাড়বো না বলেছি, কন্ট্রাক্টরকে বলে রেখেছি, আমাকে আমন্ত্রণ করে যদি ফলক লাগানো হয়, ও ফলক ভেঙে দিয়ে জগন্নাথ সরকার কি করে লাগাতে হয় জানার আজকে কৃষ্ণগঞ্জের থানায় আমি দেখিয়ে দিয়েছি। আমি ওখানকার আইসিকে বললাম, আমার সাংসদ তহবিলে যাত্রীদের বসার জন্য নিবাস করে দিয়েছি, আজকে কমিউনিটি হল করে দিয়েছি 14 লক্ষ টাকা দিয়ে। আর উদ্বোধন করবে নদিয়া জেলার এসপি, এসডিপিও, ওখানকার আইসি। আর 4 টাকায় হলো, সাংসদের নাম থাকবে না, তাকে আমন্ত্রণে ডাকা থাকবে না। এই ফলক হয় আপনারা খুলুন, আপনারা যদি না খুলুন আমি সাংবাদিক এনে খুলে ওখানে আমার নামের ফলক লাগাবো। আমি জানেন পুলিশকে বলে কারো দম হয়নি। আমি পারলে এসপিকে ডাকুন, মমতা ব্যানার্জিকে ডাকুন, একই সঙ্গে উদ্বোধন করি, আমার আপত্তি কিছু নেই। কিন্তু আমার সংসদীয় তহবিল টাকায় ওখানে আমারই ফলক থাকবে, তার সঙ্গে ওরা যদি থাকে আমার আপত্তি নাই। এটা সংবিধানের অধিকার। আপনি পারলে ঠেকাবেন, নয় এসপিকে এসে বলুন ঠেকাবে। আমি যথারীতি দিন দিয়ে গিয়ে ফলকটা ভেঙে খুলে আবার ফলক লাগিয়ে দিয়েছি। সমস্ত মিডিয়া যারা দেখেছেন, আপনি ফলো করেছেন, সেটা করেছি। তাই ওখানেও আমি করবো বলেছি। আমি যেমন অতি সাধারণ মানুষ, সাধারণ মানুষের সঙ্গে রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, ওই শ্রমজীবী, জেলে থেকে আরম্ভ করে কৃষক, সকলের সঙ্গে বন্ধুত্ব আছে, নিজে সব কাজের সঙ্গে যুক্ত থেকে আজকে পড়াশোনা করে, শিক্ষকতা করে, সংগঠন করে এই জায়গায় আমি পৌঁছেছি। আমি আলালের ঘরে দোলাল নয়, সব কাজ এখনো আমার জানা আছে, তাই সব কাজ এখনো আমি করতে পারি। লাঙল চাষও করতে পারি এবং আইনটাও বুঝি, অধিকার আদায় কি করে করতে হয় আমি জানি। তাই জলশক্তি মন্ত্রক থেকে চূর্ণী সংস্কারের জন্য 45 কোটি 19 লক্ষ টাকা সিরাজ হাকিমের দপ্তরকে দিয়েছি। আসলে টাইম শেষ হয়ে গেছে, শুনছে কিন্তু তো টাইম নেই, মানুষটা একা সব জায়গায় দিতে হয়। আমি নিয়ম ভঙ্গ করব না, নির্বাচন যে বিধি নিয়ম রক্ষা করে আমি মাঝপথে আমি উন্নয়নের কথা কিছুই বলতে পারিনি, শুধু কেন্দ্রীয় প্রকল্পের কথা বলেছি, অন্য কিছু বর্ডারটাও করেছি, জল এনে দিয়েছি। সিএসআর ফান্ড কি কোনো এমপি জানতো না? আমি কত কোটি টাকা সিএসআর এনে কাজ করেছি উন্নয়নের, 17 কোটি পেয়েছি, কয়েক হাজার কোটি কেন্দ্রীয় দিয়ে প্রকল্প। মোদী আছে তাই সম্ভব হয়েছে। মোদীজি ভালোবাসেন, মোদীজির কাছে বিভিন্ন দপ্তরে ধর্ণা দিয়ে ঘুরে ঘুরে টাকাটা এনে কাজ করতে পেরেছি। তাই মমতা ব্যানার্জিকে বলেছিলাম, তিনি যখন কৃষ্ণনগরে মাটি এসে বলেছিল জগন্নাথ সরকার কি করেছে, এত ভোটে জিতিয়েছে, আমি সাংবাদিক প্রশ্ন করলাম, আমি বলেছিলাম আমি যে কাজটা করেছি আমার আর্ধেক যদি কোনো তৃণমূলের এমপি করতে পারে আমি আর ভোট চাইতে যাব না। মমতা ব্যানার্জি সাহস হয়নি আমাকে চ্যালেঞ্জ করা। তার মধ্যে দিয়ে মানুষের সন্তুষ্টি করা যায় না। একটা সংসদীয় এলাকা মানে একটা বড় এরিয়া, গাড়িতে চলে প্রায় এপার ওপার করতে 1 দিন লাগে। সেখানে উন্নয়ন করতে কত কোটি টাকা তাও হয় না। একটা পঞ্চায়েত যা হয় আমিও বছরে যাই, পঞ্চায়েতের উন্নয়ন দেখা যায় না, এমপি কি করবে সমস্ত মানুষের। আজকে সবকিছু ঢেলে দিলেও একটা পরিবারের কর্তা পরিবারকে সন্তুষ্ট করে না, ঝগড়া লাগলেই বলে তুমি আমাকে কি দিয়েছো, আমার জীবনটা শেষ করে দিয়েছো। সবার জন্য প্রাপ্য থাকে যারা সংসারের কর্তা। তা জনগণ কি করে, তারা তো পাওয়ার জায়গা চাইবে, সবাই চাইবে, কিন্তু দেওয়া সম্ভব না। কিন্তু যতটা করেছি কেউ যদি দিতে পারে আমি আর দাঁড়াবো না, বলছিলাম চ্যালেঞ্জ নিতে পারি। তাই আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।
আরেকবার বলুন, দুহাত তুলে জয় শ্রীরাম। কারণ নদিয়া জেলা পবিত্র মাটি চৈতন্য কলিযুগের অবতার, তিনি রাম রাখার জন্য এসেছিলেন। চাঁদ কাজী তিনি চালু করতে চাননি, তাকে চালু করে বৈষ্ণব ধর্মে দীক্ষা দিয়েছিলেন। কাজীর পেতারটা হয়তো বাংলায় ঘুরে কারোর উপর ভর করেছে, তিনি রাম নাম শুনতে পারেন না, তিনি বলেন ওটা খিস্তি। সে যাই হোক, আমরা তার কাছে পৌঁছে দিতে চাই। একবার দুহাত তুলে চৈতন্য দেশে বলুন, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। অনেক অনেক ধন্যবাদ আমাদের লোকপ্রিয় সাংসদ